ফারহান, শুনছেন? চাপা গলায় ডেকে ওঠে রৌদ্রি। ফারহান তাকাতেই ওর লাল চোখগুলো দেখে আঁতকে ওঠে রৌদ্রি। তবে স্বাভাবিক কণ্ঠেই ফারহান বলে, হ্যাঁ বলো। আপনি ঠিক আছেন? রৌদ্রির প্রশ্নে ভ্রু কুচকালো ফারহান। তার কি হবে? আমার কি হবে জান? না, কিছু না। বলছিলাম যে আপনি এত খাচ্ছেন কেন এসব? কিছু হয়ে গেলে? কিছু হবে না। তুমি? হঠাৎই থেমে যায় ফারহান, সামনের দিকে ইশারা করে বলে, ওটা নিরাত না। সামনে সত্যিই নীরাতকে দেখে চমকে ওঠে রৌদ্রি। মিস্টার নীরাদ এখানে কিভাবে আসবে? পরক্ষণেই নিজের উপর বিরক্ত হয়। এটা যেহেতু বিজনেসম্যানদের পার্টি, তো এখানে নীরাদের আসাটা অস্বাভাবিক কিছু নয়। মৃদু গলায় জবাব দিল সে। জি। ততক্ষণে নীরাদ তাদের টেবিলের কাছে চলে এসেছে। রৌদ্রিকে দেখে অবাকের সাথে খুশিও হয় সে। ফারহান উঠে সৌজন্যতার হাত বাড়িয়ে দেয়। হ্যালো নিরাজ সাহেব, কেমন আছেন? জি, ভালো। আপনি? এই তো ভালোই। বউর সাথে থাকলে কি আর খারাপ থাকা যায় বলেন? নীরাদ কিছু বলল না। রৌদ্রির দিকে তাকিয়ে একটু হাসলো। রৌদ্রিও জোরপূর্বক হাসার চেষ্টা করলো। ফারহান ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দেয় তার দিকে, বসতে বলে তাদের সাথে। নীরাদ ভদ্রভাবে এড়িয়ে যায়, সে ড্রিঙ্ক করে না। ফারহান আবার বসে যায় ড্রিঙ্ক করতে। রৌদ্রি বারবার মানা করছে আর খেতে না। এক পর্যায়ে হুঁশ হারিয়ে ফেলে সে। রৌদ্রিকে জোর করে উপরতলায় নিয়ে যায়। এত মানুষের সামনে রৌদ্রি চিৎকারও করতে পারছে না। ফারহানের শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠছে না সে। ফারহান যেন নিজের মধ্যে নেই। তার মাথায় চলছে শুধু রৌদ্রিকে পাওয়ার নেশা, আর কিছু না। একটা রুমে ঢুকে দরজা আটকে দিল সে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় রৌদ্রির। তবে কি আজ খারাপ কিছু হতে চলেছে? ফারহান দরজা বন্ধ করে পিছনে ফিরলে রৌদ্রির ভয়ার্ত চোখে চোখ পড়ে তার। শব্দ করে হেসে ওঠে ও। হাসির শব্দে ভয়টা দ্বিগুণ হয়ে যায় রৌদ্রির। চোখের পানি ছেড়ে দেয় সে। এক পা করে রৌদ্রির দিকে এগিয়ে যায় ফারহান। রৌদ্রিও পিছাতে থাকে। একসময় টেবিলের কোনায় পা লেগে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ার আগেই হাত ধরে কাছে টেনে নেয় ফারহান। এক হাত দিয়ে জড়িয়ে ধরে রৌদ্রিকে। ফারহানের স্পর্শে শরীর কেঁপে ওঠে রৌদ্রির। ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। চোখের কোণ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ে পানি। কাপা গলায় বলে, ফারহান, প্লিজ ছাড়ুন। এমন করবেন না। কেন জান? আমাকে ভালো লাগে না? ফারহান পুরোই মাতাল। কণ্ঠ জড়িয়ে আসছে তার, কথাবার্তায় কেমন যেন জড়তা। রৌদ্রি বুঝতে পারছে ফারহান নিজের মধ্যে নেই। রেগে কথা বললে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারে। তাই অনুরোধের সুরেই বলে, ফারহান, আপনি আমাকে ছাড়ুন। এসব ঠিক না। আপনি কেন বুঝতে পারছেন না? ছাড়ুন বলছি। বলেই ফারহানের বাহুতে হাত দিয়ে ধাক্কা দেয় রৌদ্রি, কিন্তু সরাতে পারে না। এবার আর সামলাতে পারে না ফারহান। এক হাত দিয়ে রৌদ্রির মুখ চেপে ধরে ওড়না সরিয়ে ফেলে দিয়ে খুব রুডলি গলায় ঠোঁট চেপে ধরে। অনবরত হাত দিয়ে ধাক্কা দেয় রৌদ্রি। কোনোভাবেই ছাড়াতে পারে না নিজেকে। মনে মনে বারবার আল্লাহকে ডাকে। ওপরতলার ওয়াশরুমে এসেছিল নীরাদ। বের হতেই দেখলো রৌদ্রিকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিচ্ছে ফারহান। কপাল কিঞ্চিত কুঁচকে এলো তার। রৌদ্রি সেরকম মেয়েই না যে ফারহানের সাথে রুমে রাত কাটাবে সে। তবে কি ফারহান জোর করছে রুদ্রির সাথে? ভাবতে ভাবতেই সেই রুমের দরজার সামনে যায় নীরাদ। কিছুক্ষণ অপেক্ষা করে তাদের বের হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও তারা বের হয় না। রুমের থেকে তেমন আওয়াজও পাচ্ছে না সে। বাধ্য হয়েই দরজায় কান লাগালো নীরাদ। মৃদু কণ্ঠে চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে যায় নীরাদ। রৌদ্রির কিছু হলো না তো? দরজায় ধাক্কায় সে। ভরাট গলায় ডাকে, মিস রৌদ্রি, মিস রৌদ্রি। নীরাদের কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায় রৌদ্রি। ডাকতে চায় তবে পারে না। শক্ত করে মুখ চেপে আছে ফারহান। মুখ দিয়ে জোরে জোরে শব্দ করে সে। মিস রৌদ্রি, আপনি ঠিক আছেন তো? এবার ফারহানের হাতে কামড় বসায় রৌদ্রি। নীরাদ, প্লিজ বাঁচান আমাকে। বলেই চিৎকার দেয় সে। ফারহান একবার তাকিয়ে আবারও মুখ ডুবায়। তার কানে কোনো কথাই যাচ্ছে না। রৌদ্রির চিৎকার শুনে নীরাদ দ্রুত কয়েকবার কাঁধ দিয়ে বাড়ি দেয় দরজায়। এক পর্যায়ে ছিটকিনি খুলে যায় দরজার। ভেতরে ঢুকে এই অবস্থা দেখে দৌড়ে ফারহানের কলার টেনে রৌদ্রির কাছ থেকে ছাড়িয়ে নেয়। রাগে কপালের রগ ফুলে উঠেছে নীরাদের। ফারহানের নাক বরাবর একটা ঘুষি মারতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। এমনিতেই মাতাল ছিল, তার উপর এখন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় ফারহান।
আবারও ফারহানকে মারার জন্য হাত বাড়াতেই আচমকা রৌদ্রি শক্ত করে জড়িয়ে ধরে নিরাদকে। নিরাদের বুকে মাথা রেখে পিঠের দিকে শার্ট খামচে ধরে জোরে জোরে শব্দ করে কান্না করে দেয়। অস্থির হয়ে ওঠে নিরাদ। রৌদ্রির কান্না সহ্য হয় না তার। মেয়েটার মনের অবস্থা বুঝতে পারছে সে। রৌদ্রিকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। কান্নার বেগ আবারও বেড়ে যায় রৌদ্রির। এখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিরাদ। মিস রৌদ্রি, শান্ত হন। আপনি ঠিক আছেন তো? কাঁদতে কাঁদতে হেঁচকি তোলে রৌদ্রি। থেমে থেমে বলে, আপনি আপনি না থাকলে তো। কিছু হয়নি। আচ্ছা, আমি আছি তো, কান্না থামান, ভয়ের কিচ্ছু নেই। রৌদ্রি আলতো করে নিজে থেকে ছাড়িয়ে নেয় নিরাদ। কেউ এই অবস্থায় দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে। মেঝে থেকে ওড়নাটা তুলে রৌদ্রির হাতে দেয়। দ্রুত গায়ে জড়ায় রৌদ্রি। মনে মনে আল্লাহর কাছে হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাদকে পাঠানোর জন্য। চোখের কাজল লেপটে গেছে, লিপস্টিক ছড়িয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে রৌদ্রি। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দেয় রৌদ্রির দিকে। নরম গলায় বলে, মিস রৌদ্রি, মুখটা মুছে নিন আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো আমি, রাত হয়ে গেছে। মাথা কাত করে সম্মতি দেয় রৌদ্রি। হাত উঠিয়ে ফারহানের দিকে ইশারা করে। ওকে নিয়ে আপনার ভাবতে হবে না, ওকে আমি দেখছি, আপনি যান। কণ্ঠে তীব্র রাগ প্রকাশ পায় নিরাদের। মাথা নিচু করে গাড়িতে বসে আছে রৌদ্রি। হাত দিয়ে চোখ মুছছে বারবার। পাশেই নিরাদ ড্রাইভ করছে। তো আপনি আপনার ভাইয়া ভাবির কথা ভেবে চুপ ছিলেন? ফারহান যে দিনের পর দিন আপনার সাথে এমন আচরণ করেছে, আপনার কি মনে হয়নি আপনার ভাই ভাবি এগুলো জানলে খুব খুশি হতো? আপনি মারাত্মক বোকা একজন মেয়ে। ওনাদের যদি আপনি একবার জানাতেন তাহলে হয়তো আজ এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? কাঁদতে কাঁদতেই উপর থেকে নিচে মাথা নাড়ায় রৌদ্রি। কিছুক্ষণ রৌদ্রির দিকে তাকিয়ে থাকে নিরাদ। মেয়েটা মনে হয় আজকে চোখের সব পানি শেষ করেই ক্ষান্ত হবে। কান্না করা বন্ধ করবেন না, তাই তো? ওকে ফাইন, কান্না করেন। তারপর যখন মাথা ব্যথা করবে তখন বুঝবেন। এমনিও আপনি নিজের ভালোটা বোঝেন না। আসলে যারা ভালো বুঝতে চায় না তাদের বুঝিয়ে লাভ নেই। আর আমার কথা শুনে তো আপনার কোনো লাভই নেই। আমি তো বাইরের মানুষ। আপনি ভুল বুঝছেন, আমি সেরকম বলিনি। আমি তো তা ভুল বুঝেছি মিস। আপনি তো ভুল ঠিক কিছুই বোঝেন না। রৌদ্রি কিছু বলে না। মন খারাপ হয় তার। নিরাদ রেগে আছে, তার সাথে রাগ না দেখালেও সে বুঝতে পারছে। বাসায় পৌঁছে কলিং বেল বাজাতেই গেট খোলে মীরা। খুলতে খুলতেই বলে, তোর এত দেরি হলো? এতটুকু বলেই থেমে যায় মীরা। সামনে নিরাদের পাশে রৌদ্রিকে দেখে অবাক হয়। বিস্মিত কণ্ঠে বলে, নীরাদ, তুমি এত রাতে? রোদ্রি, তোমার সাথে তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন রোদ্রি? কি হয়েছে? ভাবি, ওকে রুমে যেতে দিন, আমি বলছি কি হয়েছে। আর রিদান ভাইয়া কি জেগে আছেন? আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। আসো, ভেতরে আসো। রুমে ঢুকে দরজা আটকে দিল রৌদ্রি। ও ভাবতেও পারেনি আজকে এমন কিছু হবে। নিরাদের করা কেয়ারগুলো প্রচন্ড ভালো লাগে ওর। কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় নিরাদ পাশে থাকলে ওর কোনো খারাপ হতে পারে না। নিরাদ ওর সাথে কিছু করতেই দেবে না। কিছুদিনের পরিচয়, অথচ কত ভরসাপূর্ণ অনুভূতি। একটা কথা আছে না, ভালোবাসার জন্য অন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। জানালা ভেদ করে সকালের রোদ মুখের উপর পড়তেই ঘুম ভেঙে যায় রৌদ্রির। চোখ মুখ কুঁচকে পাশ ফিরে শোয় সে। কাল রাতে মাথা ব্যথার কারণে তাড়াহুড়ো করে শুয়ে পড়েছিল রৌদ্রি, তাই হয়তো পর্দা লাগাতে ভুলে গিয়েছিল। নিরাদের কথা অনুযায়ী সত্যি কালকে রাতে কান্না করার ফলে প্রচন্ড মাথা ব্যথা উঠেছিল তার। উঠে গিয়ে যে ওষুধটুকু খাবে সেই শক্তিটুকুও ছিল না। ঘোরের মাঝে এই কখন যে ঘুমিয়ে গিয়েছিল মনে নেই তার। মাইগ্রেনের সমস্যা আছে রৌদ্রির, তবে এখন একটুও মাথা ব্যথা নেই, বেশ হালকা লাগছে তার। আর মোড়া ভেঙে উঠে পাশের টেবিলে চোখ পড়তেই দেখলো সেখানে মাথা ব্যথার ওষুধের পাতা রাখা। হাত বাড়িয়ে নিতেই দেখলো একটা ওষুধ নেই সেখানে। ভ্রু কুচকে এলো রৌদ্রির। ভাবলো ভাবি হয়তো ঘুমের মাঝে ওষুধ খাইয়ে দিয়েছে। কিন্তু ভাবি কেমনে জানলো তার মাথা ব্যথা করছে? প্রশ্নটা মাথায় রয়ে গেল ওর। ধীর পায়ে ভাইয়ের রুমে ঢুকলো রৌদ্রি। কেমন যেন অপরাধ বোধ কাজ করছে ওর। মনে হচ্ছে সে খুব করে একটা ভুল করে ফেলেছে। এখানে বসো। বলে নিজের পাশে ইশারা করে রিদান। ভাইয়ের মুখে তুমি সম্বোধন শুনে প্রচন্ড খারাপ লাগে রৌদ্রির।
মৃদু কণ্ঠে বলে। ভাইয়া তুমি রেগে আছো? রৌদ্রির কথায় কিছুটা নড়ে চড়ে বসে রিদান। রাগ ছেড়ে একেবারে শান্ত কণ্ঠেই বলে, আমি রাগী আর যাই করি তাতে কি তোমার কিছু আসে যায়? তুমি কি আমাদের আদৌ আপন ভাবো? হৃদয়ের শান্ত কণ্ঠ চরম অশান্ত হয়ে ওঠে রৌদ্রির মন। ভাইয়া প্লিজ এভাবে বলুন না। ভাবি তুমি তো বোঝো অ্যাটলিস্ট। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। রিদান আর রাগ ধরে রাখতে পারে না। উঠে যেয়ে রৌদ্রির মাথায় হাত রাখে, এক হাত দিয়ে চোখ মুছিয়ে দেয় রৌদ্রির। নরম স্বরে বলে, তুই যদি আমাকে একটাবার বলতি বোন যে ফারহানকে তোর ভালো লাগে না বা ও তোর সাথে মিসবিহেভ করে, তাহলে তোদের বিয়ে তো দূর, আমি ওর ছায়াটাও তোর ওপর পড়তে দিতাম না। আমার কাছে তোর ভালো থাকাটা জরুরি বোন। কাল যদি নিরাদ না থাকতো তাহলে কি হতো একবার চিন্তা করেছিস? নিরাদ যদি কাল আমাকে আর মীরাকে সব খুলে না বলতো, তুই তো কখনোই সংকোচের জন্য বলতে পারতিস না। কথাগুলো বলে থামলো রিদান। খুব আদরের বোন তার, কখনো চোখে পানি আসতে দেয়নি। রোদ্রি রুমে যা। আর নীরাদ আসো, রিদান জেগেই আছে। আচ্ছা বাদ দাও এসব কথা রিদান। আর রোদ্রি, তুইও এসব নিয়ে আর কোনো চিন্তা করবি না। তোদের বিয়েটা রিদান ভেঙে দিয়েছে। আর এখন নিচে চলো দুই ভাই বোন, নাস্তা দিচ্ছি আমি। বলে নিচে চলে গেল মীরা। রৌদ্রি নিচে নেমে রান্নাঘরে ঢোকে, দেখে মীরা খাবার বাড়ছে। মীরার পাশে যেয়ে দাঁড়ায় সে। পাশ থেকে একটা পাত্রে পানি বসায় চুলায়, উদ্দেশ্য চা বানানো। তোর মাথা ব্যথা কমেছে নাকি এখনও আছে? রৌদ্রি এবার আশ্বস্ত হয় যে ভাবেই তাকে ওষুধ খাইয়ে দিয়েছে। না নেই, তুমি ওষুধ খাইয়ে দিয়েছিলে না রাতে? আমি দিইনি। নীরাদ ওষুধ নিয়ে গিয়েছিল তোর রুমে, বলল তোর নাকি মাথা ব্যথা। তুই জেগেছিলি না? না। ও, ছেলেটা হয়তো ঘুমের মধ্যেই তুলে খাইয়ে দিয়েছে। তুই টেবিলে আয়, চা আমি বানিয়ে দিচ্ছি। না হয়ে গেছে, আমি আসছি। নীরাদের কথা ভেবে আনমনেই হেসে ওঠে রৌদ্রি। লোকটা যে কেন ওরা তো কেয়ার করে বুঝতে পেরেও বুঝতে চায় না রৌদ্রি। কিছু কিছু জিনিস হয়তো বা না বোঝায় ভালো। হসপিটালের বেডে শুয়ে আছে ফারহান। অবস্থা বেশি ভালো নয় তার। সবাই জানে মাতাল অবস্থায় ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট হয়েছে তার, কিন্তু আসল ব্যাপারটা এইটা নয়। নীরাদের লোকেরা তাকে আগেই একটা গোডাউনে নিয়ে গিয়েছিল। গতকালকে রৌদ্রির বাসা থেকে বেরিয়ে ফারহানের কাছে যায় নীরাদ। বেধড়কভাবে মারতে থাকে তাকে। নিজের রাগ মিটিয়ে তবেই ক্ষান্ত হয় সে। এক পর্যায়ে ফারহানের অবস্থা বেশি খারাপ হয়ে গেলে কয়েকজন মিলে আটকায় তাকে। তারপর নীরাদের নির্দেশে অ্যাক্সিডেন্ট কেস সাজিয়ে হসপিটালে দিয়ে আসে। নীরাদের এমন রাগী রূপটা খুব কম মানুষই দেখেছে। অযথা অকারণে সে কখনোই রেগে যায় না। অফিসের নিজের রুমে চেয়ারে গা এলিয়ে বসে আছে নীরাদ। চোখের মণিগুলো স্থিরভাবে ফোনের স্ক্রিনে আটকে আছে তার। স্ক্রিনে ভাসছে রৌদ্রির ঘুমন্ত একটি ছবি। স্লাইড করে পরের ছবিটা দেখেই হাসলো নীরাদ। তার বুকে রৌদ্রির মাথাটা পরম যত্নে রাখা। গতকাল রাতে যখন রৌদ্রিকে তুলে ওষুধ খাওয়াচ্ছিল তখনই ছবি দুটো তুলেছিল সে। ভাগ্যিস মেয়েটা ঘুমিয়েছিল, নয়তো তার ছবি তুলে মুহূর্তটা স্মৃতিতে বন্দি করা হতো না। ফোনটা বন্ধ করে পাশে রাখলো নীরাদ। কাজে মন দিতে পারছে না সে। এক হাত দিয়ে মাথার চুল চেপে ধরলো নীরাদ। এই রৌদ্রি নামক ব্যাধিটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রবলভাবে। ভালোবাসা শব্দটা খুব ছোট হলেও এর অনুভূতির বিস্তার প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসার অনুভূতি কেবল সেই বোঝে যে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে। গত কয়েকদিনে নীরাদ আর রৌদ্রির মধ্যেকার সম্পর্কটা বেশ সহজ হয়ে উঠেছে। এখন সংকোচনের পাহাড় সমান দেয়ালটা আর নেই তাদের মাঝে। প্রায়ই নীরাদের বাসায় আসা যাওয়া করে রৌদ্রি। মনিরা আহমেদের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে তার। এমনকি মীরাও মাঝে মাঝে রৌদ্রির বাড়ি যায় নীরাদের সাথে। একসাথে তিনজনের সময়টা বেশ ভালোই কাটে। আজ ভার্সিটিতে পরীক্ষা ছিল রৌদ্রির, ফাইনাল পরীক্ষা ছিল, তাই পড়াশোনার চাপটাও একটু বেশিই ছিল এই কয়েকদিন। দম ফেলার সময়ও পায়নি সে। বেশ রিল্যাক্স মুডে ভার্সিটি থেকে বের হলো রৌদ্রি। বের হতেই মুখে বিরক্তির ছাপ দেখা দিল তার। আশেপাশে কোথাও ড্রাইভার আঙ্কেলকে পেল না সে। বেশ গরম পড়েছে আজকে। সূর্যের তাপ মনে হয় আজ একটু বেশিই পড়েছে। কেউ কি তাকে নিতে আসেনি নাকি?
খোঁজাখুঁজি শেষে আবার মেন গেটের সামনে আসতেই কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে ফেলল রৌদ্রি। সামনে নীরাদকে দেখে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। নীরাদ তখন উল্টো দিকে ফিরে কানে ফোন লাগিয়ে কথা বলছিল। মিস্টার নীরদ, আপনি এখানে? রৌদ্রির কথায় দ্রুত পেছনে ফেরে নীরাদ। কান থেকে ফোনটা নামিয়ে অস্থির কণ্ঠে বলে, মিস রৌদ্রি, আপনাকে কতবার ফোন করলাম, ফোন কোথায় আপনার? রিসিভ করছিলেন না কেন? কই গিয়েছিলেন? আপনাকে না পেয়ে কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম জানেন আপনি? নীরাদের এক ঝাঁক প্রশ্ন শুনে হকচকিয়ে যায় রৌদ্রি। পরক্ষণেই ভেতরে ভেতরে হেসে ওঠে সে। নীরাদ তার জন্য কত টেনশনটাই না করে। আমি আসলে ড্রাইভার আঙ্কেলকে খুঁজতে একটু ওই দিকটায় গিয়েছিলাম, ভাবলাম উনি হয়তো নিতে আসেনি, তাই চলে আসলাম আর কি। বলে একটা বোকা বোকা হাসি দিল রৌদ্রি। আঙ্কেল আসবে না, আমি নিতে এসেছি আপনাকে। আজ নাকি আপনার পরীক্ষা শেষ, তাই মা আমাদের বাসায় নিয়ে যেতে বলেছেন। আপনার ভাবিও ওখানে। এই নিন, আপনার ভাবির সাথে কথা বলে নিন। বলে রৌদ্রির দিকে ফোনটা এগিয়ে দিল নীরাদ। ফোনটা কানে দিয়ে হ্যালো। বলতেই ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে কথা শোনা গেল মীরার। বেশ উৎসুক শোনালো মীরার কথা। আসছি। গাড়ির সামনের অংশ খুলে চিন্তিত চেহারায় বারবার কি যেন করছে নীরাদ। এমন একটা সময় গাড়িটা কিভাবে যে নষ্ট হলো বুঝতে পারছে না সে। কিছুতেই স্টার্ট হচ্ছে না। পাশে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে রৌদ্রি। গরমে শেষ অবস্থা তার। সকালে যে কেন চুলগুলো বেঁধে আসেনি, বারবার ওড়না দিয়ে ঘাম মুছছে রৌদ্রি। রৌদ্রির দিকে ঘুরে খানিকটা ইতস্তত গলায় নীরাদ বলল, রিক্সা যেতে পারবেন? গাড়িটায় কি সমস্যা হলো বুঝতে পারছি না। রৌদ্রি তাকালো নীরাদের দিকে। রিকশায় যেতে ওর অসুবিধা নেই, ও প্রায়শই রিকশায় আসা যাওয়া করে, কিন্তু নীরাদের সাথে এক রিকশায় যেতে হবে তাই একটু অস্বস্তি হচ্ছে। জি, রিকশায়। হুম। নীরাদ জানে রৌদ্রির অস্বস্তি হচ্ছে, তাই আর জোর করলো না। গরম অসুস্থ হয়ে যাবেন তো, ঘেমে যাচ্ছেন, তাই বললাম। নীরাদকে গভীরভাবে কয়েক সেকেন্ড খেয়াল করতেই রৌদ্রি দেখলো যে ওনার টি শার্টটা অর্ধেক ভিজে গেছে। অতিরিক্ত ফর্সা হওয়ায় চেহারাটা হালকা লাল হয়ে গেছে। কপালে গলায় ঘাম চিকচিক করছে রোদে। হাতের ঘন লোমগুলো ঘেমে লেপ্টে আছে শরীরের সাথে। ওর জন্য কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন উনি। যেতে পারবেন মিস? জি আচ্ছা, সমস্যা নেই। নীরাদ একটা রিকশা ডাকলো। রৌদ্রিকে উঠিয়ে নিজে উঠলো। নীরাদ উঠতেই রৌদ্রি একটু চেপে গেল, কিন্তু জায়গা কম হওয়াতে গায়ের সাথে গা লেগেই গেল। রিকশায় হুট তোলা, তাই দুজনেই প্রায় দুজনের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। এখানে রোদ নেই, তাই মাথার ঘোমটাটা ফেলে দিল রৌদ্রি। চুলগুলো ঠিক করছে তখনই নীরাদ বলল, খোপা করে ফেলেন। এই গরমের চুল খোলা রেখেছেন কেন? তার উপর যে বড় চুল আপনার, মাশাআল্লাহ। রৌদ্রি কিছু বলল না, নীরবে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ল। নীরাদ মুচকি হাসলো। রৌদ্রির গালের লাল আভাটা চোখ এড়ায়নি ওর। হঠাৎই রৌদ্রির কি হলো ও নিজেও বুঝলো না। নীরাদের ঘাড়ে হাতের উল্টো পিঠটা দিয়ে ঘাম মুছে দিতে দিতে বলল, ইস, আপনি তো পুরো ঘেমে ভিজে গেছেন। আমার জন্য এতটা কষ্ট করতে হলো আপনার? নীরাদ হাসলো। রৌদ্রির ছোঁয়াতে নিমেষে নীরাদের ক্লান্তি দূর হয়ে গেল। কষ্টের কিছুই নেই মিস রৌদ্রি, আপনি বুঝবেন না। রৌদ্রি এখনো হাত সরায়নি। আমার ব্যাগে পানি আছে, বের করে দিব, খাবেন? নীরাদ আচমকায় মাথা ঘুরিয়ে রৌদ্রির একদম চোখে চোখ রাখলো। রৌদ্রি নীরাদের দিকেই চেয়েছিল। আচমকা ধরা পড়ে যাওয়ায় বেশ লজ্জা পেল সে। খেয়াল রাখেন মিস রৌদ্রি, আপনার করা কেয়ারগুলো আমার অভ্যাসে পরিণত না হয়ে যায়। আপনার করা কেয়ারগুলো আবার আমার অভ্যাসে পরিণত না হয়ে যায়, হলে কিন্তু ঝামেলায় পড়বেন। রৌদ্রির খুব করে বলতে ইচ্ছা হলো, সেই ঝামেলায় আমি বারবার পড়তে চাই মিস্টার নীরদ। কিন্তু বলতে পারল না। কথাগুলো মনের ভিতরেই জমে রইল তার। হয়তো কোনো এক নিস্তব্ধ মধ্যাহ্নে সে ব্যক্ত করবে তার অব্যক্ত কথাগুলো। বাসায় ঢুকেই বিরিয়ানির সুবাস পেল রৌদ্রি। রান্নাঘরে যেয়ে দেখলো মনিরা আর মীরা মিলে রান্না করছে। কাজের মেয়েটাও আছে তাদের সাথে। রৌদ্রিকে দেখে উজ্জ্বল হয়ে উঠল মনিরার মুখ। উৎফুল্ল কণ্ঠে বলল, রোদ্রিমা, কতদিন পরে দেখলাম তোমাকে। কতদিন না আন্টি, আমি 15 দিন আগেই এসেছিলাম। পরীক্ষা শুরু হয়েছিল তো, তাই আসতে পারিনি। আজকেই শেষ হলো। মনিরা এগিয়ে আসলো, মাথায় হাত বুলিয়ে বলল, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। বলে মুচকি হাসলো রৌদ্রি।
ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো টেবিলে খাবার সাজাচ্ছে মীরা আর মনিরা। স্যালাডটা আনতে ভুলে গেছি। বলেই কাজের মেয়ে টুম্পাকে ডাকতে গেল রৌদ্রি। আমি এনে দিচ্ছি আন্টি। বলেই দ্রুত পায়ে ঢুকলো রৌদ্রি। প্লেটটা হাতে নিতেই বিস্ফোরিত একটা শব্দ হলো। আগুনের ধোঁয়ায় ভরে গেল ঘর। পুরো জ্ঞান হারানোর এক মুহূর্ত পর্যন্ত শুধু পরিচিত কিছু মানুষের কণ্ঠের চিৎকার কানে আসলো রৌদ্রির।